আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের পাঠ বাংলা। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা অনেকগুলো মুক্তিযুদ্ধের ছবি দেখতে পাচ্ছি। এখানে আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু কি করছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং 1971-এ তারা প্রাণপণ চেষ্টার মধ্যে দিয়ে যুদ্ধ করে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে দেশকে কিন্তু কি করেছে, স্বাধীন করেছে। এখানে আমরা আরো কিছু ছবি দেখতে পাবো। দেখো, এখানে আমাদের কিন্তু মেয়েরাও কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছে। কিন্তু এই মুক্তিযুদ্ধে যার অবদান সবচেয়ে বেশি অনস্বীকার্য, তিনি হচ্ছেন কে? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে 7ই মার্চের ভাষণে তিনি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এবং এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, অর্থাৎ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়। তাহলে আজকে দেখি বলতে পারো কিনা তোমরা, মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে আমাদের একটা পাঠ্য বইয়ে একটা গল্প আছে, সেই গল্পটার নাম কি হতে পারে? তাহলে আমরা একটু দেখিনি। আজকে আমাদের পাঠ আমার বাংলা বইয়ে অপেক্ষা, লিখেছেন কে? সেলিনা হোসেন। আচ্ছা, আজকে আমরা আমাদের পাঠ থেকে কি জানতে পারবো? আজকে আমাদের শিকনফল হচ্ছে লেখিকা সেলিনা হোসেন সম্পর্কে আমরা জানতে পারবো, গল্পের মূলভাব বিশ্লেষণ করতে পারবো, যুক্তবর্ণ বিভাজন সম্পর্কে জানতে পারবো এবং লিখতে পারবো। এছাড়া বিভিন্ন শব্দের অর্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ সম্পর্কে জানতে, বলতে এবং লিখতে পারবো। একটু দেখেছো তোমরা সেলিনা হোসেনের ছবিটা দেখতে পাচ্ছ? এই সেলিনা হোসেন সম্পর্কে তাহলে আসো আমরা একটু জেনে নিই। সেলিনা হোসেনের জন্ম 1947 সালের 14ই জুন রাজশাহীতে। পিতার নাম একে মোশাররফ হোসেন, মাতা মরিয়মুন্নেসা। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স সহ এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া কর্মজীবনে তিনি বাংলা একাডেমিতে পরিচালক পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। তিনি ধানশালিকের দেশ পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। তিনি উপন্যাস, গল্প, প্রবন্ধ লিখেছেন এবং বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তার সাহিত্যকর্মগুলো হচ্ছে তার প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর। তিনি মোট 21টি উপন্যাস, 4টি গল্পগ্রন্থ, 4টি প্রবন্ধ গ্রন্থ রচনা করেন। তার শিশু কিশোর উপযোগী বই সাগর, গল্পে বর্ণমালা, কাকতাড়ুয়া, চাঁদের বুড়ির 45 ইত্যাদি। সাহিত্যকর্মে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, 2009 সালে 21 পদক, 2010 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা থেকে ডিলিট উপাধি পান। 2011 সালে দিল্লি সাহিত্য একাডেমি থেকে প্রেমচাঁদ ফেলোশিপ পান। শিক্ষার্থীরা, তোমরা বই খুলে বসো, আসো তাহলে আজকে আমরা আমাদের অপেক্ষা গল্পটি শুরু করি। রুমা আর রুবা 2 বোন, ওদের খুব ভাব, একসঙ্গে স্কুলে যায়, একসঙ্গে খেলে, খুব কমই ঝগড়া হয় ওদের। রুমার বয়স 12 আর রুবার 10। দুজনের জন্মদিন নিয়ে ওদের মা বাবার এর একটি গল্প আছে। ওদের মা রাহেলা বলে, যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলি গাছটা ফুলে ফুলে ভরা ছিল। এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু। খুশবু ছড়িয়ে গিয়েছিল চারদিকে। রুবা উদ্গ্রীব হয়ে বলে, মা আমার গল্পটা বলো। তোর গল্পটা আমি বলবো মা। একথা বলে জসি মিয়া মেয়েকে জড়িয়ে ধরে, বলে, যেদিন তুই হলি সেদিন বাড়ির বাইরে জাম গাছটার নিচে বসে আছি। হঠাৎ মাথার উপরে তাকিয়ে দেখি আমের বোলে ভরে আছে গাছটা। এত বোল আসতে দেখিনি আগে। বোলের গন্ধে চারদিকে ভরে গেছে। তাহলে এখানে জসি মিয়া কি বলছে, যে রুবাকে বলছে, রুবার জন্মের ইতিহাসটা বলছে। অর্থাৎ যেদিন রুবার জন্ম হয় সেদিন বাড়ির বাইরে আম গাছটা নিচে তখন জসি মিয়া বসেছিল এবং মাথার উপরে কি আছে, আমের বোলে। আমের বোল মানে কি, অর্থাৎ আমের মুকুলে সারা গাছ ভরে গেছে। এত বোল
এর আগে কিন্তু কখনো আসেনি এবং আমের বোলের গন্ধে চারিদিকে কি হচ্ছে, মোমো করছে। দুই বোন মা বাবার আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বনফুল ছিঁড়ে বেনির সঙ্গে গেঁথে রাখে ফড়িং ধরে, আবার আকাশ উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভিতরে চাপা দিয়ে রাখে, শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে, বাবা তোমার 1000 বছর আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকো। জসিম ওদের কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি, অনেক বড় হো মা, চাইলে লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাবো। তাহলে কোথায় পাঠাবে বলেছে? লেখাপড়ার জন্য ঢাকায় পাঠাবে। দুই বোন খুশিতে হাততালি দেই, মা বাবা ওদের উৎফুল্ল আনন্দ মুখের দিকে তাকিয়ে থাকে। একদিন জসিম মিয়া বাজারে যায়, সেখান থেকে 2 সের চাল ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় ধপাস করে বসে পড়ে। ছুটে আসে রাহেলা বানু। কি হয়েছে? যুদ্ধ। যুদ্ধ? রাহুল বানু অবাক হয়ে বলে। কিছু বলার আগেই জসিম শুনতে পায় বাইরে হইচই। ওই দুটো মেয়ের হাত ধরে বাইরে আসে, দেখে লোকজন আম গাছের নিচে গোল হয়ে বসে রেডিওতে খবর শুনছে। বিবিসির খবরে বলছে, ঢাকা শহরে গত মধ্যরাতে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। তাহলে দেখো এই প্যাসেজটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে দেখা যাচ্ছে কিছু লোক আম গাছটার নিচে বসে কি শুনছে, বিবিসির খবর শুনছে, রেডিওতে শুনছে। এবং বিবিসির খবরে কি বলছে, বিবিসি মানে কি, এখানে তোমাদের শব্দ তো আছে, ব্রিটিশ ব্রডকাস্টিং, অর্থাৎ রেডিওর খবরে শোনা যাচ্ছে কি গত মধ্যরাত, অর্থাৎ মধ্যরাত মানে হচ্ছে কোন সময়টা, 25শে মার্চ। তাহলে মধ্যরাতে গণহত্যা শুরু করেছে। গণহত্যা কি? অকাতরে মানুষকে নির্বিচারে মারাকে বলা হচ্ছে গণহত্যা। কারা করছে? পাকিস্তানি সেনাবাহিনীরা। জসিমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ শুনছিল। এই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি 7ই মার্চের ভাষণটা দেখিয়েছি না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিচ্ছেন রেসকোর্স ময়দানে, সে ভাষণটার কথা এখানে বলা হচ্ছে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। লোকজন খবর শুনে উত্তেজিত হয়ে বলে, আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে। রুবা বাবার হাত ছাড়িয়ে অন্য ছেলে মেয়েদের সাথে যুদ্ধের কথা বলার জন্য ছুটতে চিৎকার করে বলে, যুদ্ধ করতে হবে রে, যুদ্ধ যুদ্ধ। কয়েক মাস পরে গায়ে মিলিটারি আসে, জসিম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে রাইফেল চালানো শিখে নেয়। তাহলে মুক্তিযোদ্ধারা কি করেছে, যারা আগে থেকে ট্রেনিং নিয়েছে তারা গ্রামে এসে অন্য লোকদের কিন্তু কি হচ্ছে, ট্রেনিং দিচ্ছে, অর্থাৎ যুদ্ধে মুক্তিবাহিনী গড়ে তোলার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তারপর গড়ে তোলে মুক্তিবাহিনী। রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবে। জসিম চেয়েছিল রাহেলা ওর বাবার বাড়িতে চলে যাক, কিন্তু রাহেলা যেতে রাজি হয়নি। নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসিম। তাহলে গ্রামেও কিন্তু মিলিটারিরা চলে আসছে। ওরা বাজারের দোকান ও ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়, গুলি ছুটতে ছুটতে আসে। তাহলে ওরা কি করেছে, গ্রামে এসে কি করেছে, বাজার দোকান ঘর বাড়ি যারা যেটা পেয়েছে সেখানে কি করেছে, আগুন ধরে দিয়েছে। এবং তারা গুলি ছুটতে ছুটতে কিন্তু গ্রামে প্রবেশ করে। একটি বুলেট এসে লাগে জসিমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও, রক্তে ভেসে যায় মাটি, নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর। মিলিটারিরা চলে গেলে যারা পালিয়ে গিয়েছিল তারা ঘরে ফিরে আসে। রাহেলা মেয়েদের নিয়ে আসে বাড়িতে। অনেক বাড়ি পুড়ে গেলেও ওদের বাড়িতে আগুন লাগেনি। বড় আম গাছটা ঘরের চাল আড়াল করে রেখেছে বলে আগুন এখানে আসতে পারেনি। তাহলে কেন ওদের ঘরে আগুন লাগেনি? কারণ যে বড় আম গাছটা আছে সেই আম গাছটা ঘরের চালটাকে আড়াল করে রেখেছে, সে কারণে কিন্তু আগুন ঘরে লাগতে পারেনি। রাহেলা সারা রাত জসিমের জন্য অপেক্ষা করে, কিন্তু জসিম বাড়ি ফিরে না। রুবা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। পরদিন গায়ের লোকেরা জসিমের লাশ নিয়ে আসে বাড়িতে। রুবা কিছুক্ষণ বাবাকে দেখে নিশ্চুপ হয়ে যায়, যেন ওরা কথা বলা ভুলে গেছে। রাহেলা তো বারবার জ্ঞান হারাচ্ছে। গায়ের মেয়েরা ওদের মাকে দেখাশোনা করছে। দুই বোন রান্নাঘরের দরজায় চুপ করে বসে আছে। রুমার হাত ধরে ঝাঁকিয়ে বলে, যুদ্ধ মানে কি বুবু? রুমা 2 হাতে চোখ মুছে বলে, বাবার মরে যাওয়া। দুইজন আকাশের দিকে তাকায়। অনেক দূরে কালো ধোঁয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠছে তো উঠছেই। ওরা বুঝতে পারে পাশের গ্রামে আগুন দিয়েছে পাকিস্তানি মিলিটারি। দুই বোন আকাশের দিকে হা করে তাকিয়ে থাকে। দুজনেই বুঝতে পারে যুদ্ধ মানে কি। ঘোর বর্ষা, বৃষ্টির তোড়ে ডুবে গেছে মাঠঘাট। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে। দুই বোন ধান ক্ষেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচু চিংড়ি ধরে আনে। তো ছোট ছোট চিংড়ি মাছ ধরছে। কোথা থেকে? যে ধান ক্ষেতের যে আল আছে সেই আলের পাশ দিয়ে যে পানি চলে যাচ্ছে সেখানে থেকে মাছ ধরছে তারা। অন্যের
ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে। দুমুঠো চাল নিজের কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু, রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য ভাত রান্না করবে। তাহলে দেখো রাহেলা বানু কিন্তু তার স্বামী মারা গেছে, কিন্তু সে কিন্তু কি করেছে, সব মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু সাহায্য করছে, যাতে রাতে মুক্তিযোদ্ধারা এসে দুটো খেতে পারে। সেজন্য কিন্তু সে তার চাল থেকে দুমুঠো করে চাল রেখে দেয়। বিবন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে, যদি লাকড়ির দরকার হয় তখন কি দিয়ে ভাত রান্না করবে মা। বিবন অধীর অপেক্ষায় থাকে। সে রাতে বৃষ্টি ছিল না, জ্যোৎস্নায় ভরা ছিল উঠোন। গভীর রাতে দুজন মুক্তিযোদ্ধা ওদের বাড়িতে চুপি চুপি ডাকে, মা দরজা খুলো, মা গো। রুবা ধর্মড়িয়ে উঠে রুমাকে ডাকে, ও ঠেলে মাকে জাগায়, মা ওঠো, শোনো কেউ এসেছে। রাহেলা বানু দরজায় টুকটুক শব্দ শুনে দরজার কাছে গেলে আবার শুনতে পায় সে ডাক, মা দরজা খোলো। রাহেলা কাপা হাতে দরজা খুললে দুজন মুক্তিযোদ্ধা দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওদের একজন বলে, ট্রেনিংয়ের সময় জসিম কাকু আমাদের বলেছিলেন দরকার হলে যেন আপনার কাছে আসি। মা আপনি আমাদের চিনবেন না, আমাদের খিদে পেয়েছে, ভাত খেয়েই চলে যাব। কোথায় যাবে? রুমা জিজ্ঞেস করে। নদীর ওপারে, ওখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছে। তোমরা যুদ্ধ করবে? রুবা জানতে চায়। হ্যাঁ, আমরা মিলিটারি ক্যাম্প আক্রমণ করব। তোমাদের রাইফেলগুলো ছেড়ে দেখি, রুমা গভীর আবেগে বলে। হ্যাঁ দেখো। দুজনে দুবোনের কোলে রাইফেল দুটো দিয়ে দেয়। রাইফেল দুটোরা কোলে নিয়ে বসে থাকে। মা রান্না চড়ায়। কিছুক্ষণ পর রাহেলা গরম ভাত নিয়ে আসে গামলা ভরে, সঙ্গে ডিম আলুর তরকারি। যোদ্ধা দুজন কপ গুপিয়ে খায়। দেরি করার সময় নেই। নদীর ঘাটে ওদের জন্য নৌকা নিয়ে বসে আছে অন্যরা। দেরি করা চলবে না। খাওয়া শেষ হলো রাহেলা বলে, তোমরা আবার আসবে তো? তাহলে এখানে কি দেখা যাচ্ছে, রাহেলা বানু কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করছে। তাহলে কিভাবে সাহায্য করছে? কেউ অস্ত্র নিয়ে যুদ্ধ করছে, আবার কেউ মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়ে খাবার দিয়েও কিন্তু সাহায্য করছে। দরকার হলে আসতে পারি, নইলে অন্যরা আসবে, কেউ না কেউ আসবে। রাহেলা বানুকে সালাম করে দুই বোনের মাথায় হাত বুলিয়ে চলে যায় মুক্তিযোদ্ধারা। বর্ষা শেষ, আশ্বিনে শিউলি ফোটার দিন শুরু হয়েছে। একদিন দরজায় টুকটুক শব্দ হয়, পুকমণিরা দরজা খুলো। দুই বোন লাফ দিয়ে ওঠে দরজা খুলে। মুক্তিযোদ্ধারা আসে, ভাত খায়, নয়তো একটু ঘুমিয়ে নেই। রাতের অন্ধকারে আবার চলে যায়। ঘোরতর যুদ্ধ চলছে চারিদিকে। রুমা আর রুবা রাতে ঠিক মতো ঘুমাতে পারে না। ওরা আবার অপেক্ষা করে একটি ডাক শোনার জন্য, পুকমণিরা দরজা খোলো, আমরা মুক্তিযোদ্ধা। তাহলে গল্পটা পড়ে তোমাদের কেমন লেগেছে? দেখেছো যে মুক্তিযোদ্ধারা ছোটরা চাইলেও কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করতে পারে। রুমা আর রুবা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে কি করেছে? সাহায্য করেছে। অর্থাৎ তাদের সাথে কথা বলেছে, তারপর তাদের জন্য কি করেছে, কুচু চিংড়ি খুঁজে এনেছে, লাকড়ি খুঁজে এনেছে, তাদেরকে যাতে খাওয়াতে পারে, তাদের মা যাতে রান্না করতে পারে, সেজন্য কিন্তু তারা একভাবেই মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু সাহায্য করছে। তাহলে আসো আমরা এখান থেকে শব্দার্থগুলো একটু জেনে নিই। শিক্ষার্থীরা এখানে দেখো, এখানে আমি কয়েকটি শব্দার্থ লিখেছি। যেমন আছে কি, খুশবু। খুশবু শব্দের অর্থ হচ্ছে কি? সুগন্ধ। তারপর হচ্ছে উদ্গ্রীব। উদ্গ্রীব হয়ে অপেক্ষা করা, অর্থাৎ প্রতি মুহূর্তে অপেক্ষা করাকে বলা হচ্ছে উদ্গ্রীব। তারপর হচ্ছে বিবিসি। বিবিসি অর্থ কি? যুক্তরাজ্যের বেতার কেন্দ্রের নাম হচ্ছে কি? বিবিসি। তারপর আছে ক্যাম্প। ক্যাম্প অর্থ কি? সেনা চাউনি। মিলিটারি। মিলিটারি শব্দের অর্থ হচ্ছে কি? সামরিক বাহিনী। এছাড়া আরও কিছু আছে, যেমন গণহত্যা। গণহত্যা মানে কি? অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা। তারপর আছে বঙ্গবন্ধু। তাহলে জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি হচ্ছে কি? বঙ্গবন্ধু। তারপর আছে ট্রেনিং। কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেওয়াকে বলা হয় ট্রেনিং। গপগপিয়ে। তাহলে কি হচ্ছে গপগপিয়ে? অর্থ গপ গপ করে। মুক্তিবাহিনী, শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য যারা লড়াই করেছিল, যে সেনাদল, তাদেরকে বলা হচ্ছে মুক্তিবাহিনী। তাহলে আমরা এখান থেকে কি কিছু শব্দার্থ কিন্তু জানতে পেরেছি। তোমাদের এছাড়া বইয়ের অনুশীলনী অংশে যে শব্দার্থগুলো আছে সেগুলো একটু পড়ে নেবে ভালো করে। আশা করছি পরীক্ষা আসলে তোমরা অবশ্যই সেখান থেকে তোমরা আনসার করতে পারবে। এখন আসো আমরা যুক্ত বর্ণগুলো একটু লিখি। যুক্ত বর্ণ। তাহলে তোমরা একটু যুক্ত বর্ণগুলো লিখে নাও। যুক্ত বর্ণ কিন্তু সব সময়ের জন্যই দরকার। যুক্ত বর্ণ
যেমন আছে ক্ষীয়, ক্ষীয়, তাহলে এটা কি হবে? যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো। এটা একটু লিখে দিই আমি, যুক্তবর্ণ, যুক্তবর্ণ, তারপর আছে কি বিভাজন, যুক্তবর্ণ বিভাজন, তারপর আছে কি শব্দ, শব্দ থেকে শব্দ গঠন করে তারপর কি করবে তোমরা? বাক্যতে লিখবে। আচ্ছা, তারপর আছে ক্ষীয়, এগুলো তোমরা পারবে, আগেও ক্লাসও করিয়েছি ক্ষীয়। তাহলে ক্ষীয় কিভাবে হবে? ক যোগ মূর্ধন্য ষ ক্ষীয়। তাহলে ক্ষীয় দিয়ে শব্দ কি হতে পারে? শিক্ষক হতে পারে বা শিক্ষা হতে পারে। আচ্ছা, তারপর আছে ওয় গ, ও গ, তাহলে কি লিখবে? এটা ম যোগ গ, তাহলে কি হবে? এটা বঙ্গ, বাঙালি। তারপর আছে দন্ত নয়ে ম, দন্ত নয়ে ম, তাহলে দন্ত ন, দন্ত ন যোগ ম, তাহলে কি হতে পারে? উন্মেষ, উন্মেষ। তারপর হতে পারে দয়ে ধ, দয়ে ধ, তাহলে দ যোগ ধ কি হতে পারে? যুদ্ধ। এরকম ভাবে তোমাদের বইয়ে এই চ্যাপ্টারের উপরে অনেকগুলো কিন্তু যুক্তবর্ণ আছে। তোমরা যুক্তবর্ণগুলো কি করবে? খুঁজে খুঁজে বের করবে এবং সেগুলো একটা চার্ট আকারে খাতায় লিখে নিবে। এছাড়া আরও আছে, দেখো লয়ল, দন্ত নয়ে দ, দন্ত শয়ে ত, কয় তো, এরকম সব যুক্তবর্ণ শব্দগুলো চিহ্নিত করে রাখো। দন্ত শয়ে ব, গয়ে রফলা, তারপর উয় গ, দন্ত নয়ে ন, এই যে এগুলো নিশ্চয় তোমরা লিখেছ, আমরা কয়েকটা লিখিনি। যেমন দেখো দন্ত শয়ে ত, দন্ত শয়ে ত, এটা কিন্তু আমরা আগে করে নাই। দন্ত শয়ে ত, তাহলে দন্ত স যোগ ত, তাহলে কি হতে পারে? শব্দ অস্ত, তাহলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তারপর হতে পারে দন্ত শয়ে ন, দন্ত শয়ে ন, তাহলে দন্ত স যোগ দন্ত ন, তাহলে কি হতে পারে? স্নান, সে বৃষ্টির জলে স্নান করছে হতে পারে, বা সমুদ্রে সে স্নান করছে। তারপর আছে টয়ে র, টয়ে, টয়ে রফলা, তাহলে টয়ে কি হবে? ট যোগ রফলা, রফলাটা আমরা এখানে লিখে দিব রফলা, তাহলে কি আছে? এটা ট্রেনিং, তাই না? ট্রেনিং। এরকম অনেকগুলো শব্দ আছে বইয়ে, সেই শব্দগুলো তোমরা যুক্তবর্ণ কিন্তু ওখান থেকেই পেয়ে যাবে এবং শব্দ ওখানে পাবে এবং বাক্য কিন্তু তোমরা নিজেরা তৈরি করবে। তাহলে লিখেছো নিশ্চয়ই। আমি যুক্তবর্ণটা শেষ করে তোমাদের কাছে এখন যাব কি বিপরীত শব্দ। এখানে কিন্তু অনেকগুলো বিপরীত শব্দ আছে। বিপরীত শব্দ তোমরা চটপট লিখে নাও বিপরীত শব্দগুলো। যেমন আছে সড়ক, প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ, আর এদিকে হবে কি বিপরীত শব্দ। পরীক্ষায় কিন্তু এভাবে লিখবে, ওটা বাক্য দিয়েও আসতে পারে অথবা শুধু শব্দ দিয়েও আসতে পারে। যেমন আছে কি সরব, তাহলে সরবের বিপরীত শব্দ কি? সরব, সরবের বিপরীত শব্দ হচ্ছে নীরব। তারপর হতে পারে শুকনো, শুকনো, তাহলে শুকনো বিপরীত শব্দ কি? ভেজা। তারপর আছে দূরে, দূরে, দূরে কি হবে? কাছে। আছে উৎসাহ, উৎসাহ, তাহলে উৎসাহ কি হবে? নিরুৎসাহ, নিরুৎসাহ। এরকম আরো কিছু শব্দ আছে, যেমন আছে শত্রু, তাহলে শত্রুর বিপরীত শব্দ কি হবে? মিত্র। নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। এরপরে আমরা যাব কিসে? প্রতিশব্দ। প্রতিশব্দতে যাই।
প্রতিশব্দ আমি আগেও বলেছি, প্রতিশব্দ আর শব্দার্থ কিন্তু একই রকম। আমরা প্রতিশব্দগুলো আগে একটু খুঁজে বের করি। প্রতিশব্দ যেমন আছে কি বোন, ওই যে রুবা আর রুমা দুই বোন, তাহলে দুই বোন কি হবে? বোন হতে পারে, আপা হতে পারে, ভগিনী হতে পারে। আমরা ভগিনীতে লিখি ভগিনী, অথবা কি হতে পারে? আপাও হতে পারে। আচ্ছা, তারপর হতে পারে যেমন উদ্গ্রীব। উদ্গ্রীব, উদ্গ্রীব দিয়ে কি হবে? উদ্গ্রীবের শব্দের অর্থ হচ্ছে কি? উদ্গ্রীবকে আমরা কি বলবো? ব্যাকুল। তারপর আসে যেমন গাছ, গাছ তো তোমরা পারবে, গাছ, গাছ কি হবে? বৃক্ষ। তারপর হতে পারে খবর, খবর পেয়েছো, খবর, খবরের কি হবে? সংবাদ। তারপর আছে নদী তটিনী পারবে আগুন, আগুন কি হতে পারে? আগুন, আগুন হতে পারে, অগ্নি হতে পারে, অনল হতে পারে, অনল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো সমার্থক শব্দ পেয়েছি। যেমন দেহ, দেহ দিয়ে পারবে, দেহ তো শরীর। যদি বলা হয়, ধরো এখানে যদি বলা হয় বাজার, তাহলে বাজারের সমার্থক শব্দ কি হতে পারে? হাট। তারপরে হতে পারে দেহ, দেহ যদি বলে, দেহ, দেহকে আমরা কি বলবো? শরীর, তাই না? তাহলে নিশ্চয়ই তোমরা এখানে প্রতিশব্দগুলো লিখে নিয়েছো। এরপর আমরা শুরু করব প্রতিশব্দের পরে একটা বিষয় শুরু করব, সেটা হচ্ছে সাধুরূপ চলিত রূপ। এরপর করবো আমরা কি? সাধুরূপ চলিত রূপ। সাধুরূপ, সাধুরূপ থেকে কি করব আমরা? কোথায় নিয়ে যাব? চলিত রূপে। খুবই মজার, তাই না? খুব তাড়াতাড়ি কিন্তু লিখে ফেলা যায়। যেমন আছে দেখো, দেখিব, দেখিব, তাহলে আমরা কি লিখবো এখানে? চলিত রূপে কি লিখবো? দেখবো। তারপর আছে ঘুরিতেছে, ঘুরিতেছে, তাহলে আমরা এখানে কি লিখবো? ঘুরছে। ঠিক আছে, তারপর আসবে খাইতেছে, খাইতেছে, ওখানে আছে না গল্প পেয়ে খাচ্ছে, খাইতেছে, তাহলে কি হবে এখানে? খাচ্ছে। এভাবে ক্রিয়াপদগুলো আমরা কি করব? সাধুরূপ থেকে চলিত রূপে নিয়ে যাব। তারপর হতে পারে ঘুরিয়া, ঘুরিয়া, ঘুরিয়াকে আমরা কি লিখবো? ঘুরিয়াকে লিখবো ঘুরে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু অনেক সোজা। তোমরা আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি এগুলো আনসার করতে পারবে এবং পরীক্ষায় লিখতেও পারবে। এরপরে আসো আমরা একটু এক কথায় প্রকাশ করলেও একটু দেখে নিই। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশে যেমন আছে দেখো, প্রবল আগ্রহী। ওই যে আমি বলেছিলাম শব্দার্থ যেগুলো বড় বড় বাক্য দিয়ে আছে সেগুলো কিন্তু এক কথায় প্রকাশে আসতে পারে। তাহলে প্রবল আগ্রহীকে কি বলা হচ্ছে? উদ্গ্রীব। তেমনি আছে নির্বিচারে হত্যা, নির্বিচারে হত্যা, এটাকে বলা হয় কি? গণহত্যা। তারপর বলতে পারে যে বিষয়ে কোনো বিতর্ক নেই, যে বিষয়ে, যে বিষয়ে কোনো কি নেই? কোনো বিতর্ক নেই, তাকে বলা হয় কি? যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হচ্ছে অবিসংবাদিত। অবিসংবাদিত।
বাধিত। আচ্ছা, তাহলে আমরা এক কথায় প্রকাশ্য কিন্তু পড়ে ফেলেছি, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে সবগুলো একটু একটু করে কি করেছি, সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি। পরীক্ষা যেখান থেকে আসুক না কেন আমি আশা করছি তোমরা গুলো পারবে। আচ্ছা, তাহলে আসো আমরা এখন মূল্যায়নে চলে যাই। ছোটো ছোটো যে প্রশ্নগুলো আছে এগুলো গল্প থেকে তোমরা পারবে, আর এগুলোর উত্তরও খুব সোজা। তোমরা আশা করছি ছোটো ছোটো উত্তর দিয়ে এগুলো আনসারগুলো সহজেই লিখতে পারবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, মূল্যায়নে চলে যাব। এখন আমরা করব কি, মূল্যায়নে চলে যাই। যেমন আমি যদি মূল্যায়নে, ধরো আমি মূল্যায়নে তোমাদেরকে শব্দার্থ দিলাম, শব্দার্থ দিচ্ছি কি, গণহত্যা, গণহত্যা। আরেকটা দিয়েছি ক্যাম্প, তারপর হতে পারে মুক্তি বাহিনী, মুক্তি বাহিনী। আচ্ছা, তারপর যদি আমি প্রশ্ন করি, একটা প্রশ্ন যদি আমি রাখি, তোমাদের অনুশীলনে তো অনেকগুলো প্রশ্ন আছে। একজন মুক্তিযোদ্ধার, একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ করার জন্য, যুদ্ধ করার জন্য কি কি গুণ থাকা, কি কি যোগ্যতা ও দক্ষতা, কি কি যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার, থাকা দরকার। আচ্ছা, তাহলে কি কি যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার। তাহলে দেখো এখানে আমরা কিন্তু গণহত্যা, গণহত্যা মানে কি, নির্বিচারে অনেক লোককে বিনা অপরাধে নির্বিচারে হত্যা করাকে বলা হচ্ছে কি, গণহত্যা, তাই না? কিছুক্ষণ আমরা কিন্তু পড়েছি। ক্যাম্প, ক্যাম্প শব্দের অর্থ কি নিশ্চয়ই তোমরা পারবে। ক্যাম্প অর্থ সেনা ছাউনি। আর মুক্তিবাহিনী শত্রুদের আক্রমণ থেকে অর্থাৎ শত্রুদের দখল থেকে দেশকে রক্ষা করার জন্য যারা যুদ্ধ করেছে তাদেরকে বলা হচ্ছে মুক্তিবাহিনী। আর একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করার জন্য কি কি যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার, তো সবাই তো চাইলে মুক্তিযোদ্ধা হতে পারে না, তাহলে কি কি যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে, তাকে দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি প্রেম থাকতে হবে, শক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে, এবং স্বাধীনতার স্বপ্ন থাকতে হবে, এবং দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে। তাহলে সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে কি করতে পারবে, সবার সামনে তুলে ধরতে পারবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, বাড়ির কাজে চলে যাই। আজকে তোমাদেরকে আমি একটু নতুন ধরনের বাড়ির কাজ দিব। বাড়ির কাজ, বাড়ির কাজ, বাড়ির কাজ, বাড়ির কাজ দিব তোমাদেরকে। যেমন লিখে নাও তোমরা, নিচের অনুচ্ছেদটি, নিচের অনুচ্ছেদটি পড়ে কি করবে, কে, কি, কোথায়, কোথায়, কখন, কিভাবে, কেন, শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে, পাঁচটি প্রশ্নবোধক বাক্য, পাঁচটি
প্রশ্নবোধক বাক্য তৈরি করো। তাহলে আমি প্যাসেজ দিচ্ছি তোমাদেরকে। বইয়ের 120 পৃষ্ঠার 2 বোন মা বাবার ওখান থেকে শুরু করে রাহেলা বানু পর্যন্ত। কি আসবে? রাহেলা বানু এই পর্যন্ত। এই প্যাসেজটা থেকে তোমরা কি করবে? 5টা প্রশ্ন তৈরি করবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। যেমন কে আমরা কখন করব? কে দিয়ে প্রশ্ন করব যখন কোনো ব্যক্তির নাম থাকবে, সেখানে হবে কি কে। তারপর কি হতে পারে? কোনো জিনিসের নাম থাকলে, কোনো বস্তুর নাম থাকলে সেখানে হবে কি। কোনো স্থানের নাম থাকলে কি হবে? কোথায়। তারপর যখন কোনো সময় থাকবে, কখন মুক্তিযুদ্ধ হয়েছে, বা কোনো একটা সকালবেলা বিকালবেলা কোনো একটা সময়ের কথা বলে কখন। কিভাবে মানে কি, কোনো যদি ওখানে কারণ থাকে, এভাবে যুদ্ধ হয়েছে, এভাবে এটা হয়েছে, তখন বলবে কিভাবে। কেন, তাহলে কেন কি, ওখানে যদি কোনো বিষয় থাকে যে এই যুদ্ধ এভাবে সংগঠিত হয়েছে, এরকমভাবে হয়েছে, তাহলে সেখানে হবে কি কেন। তাহলে এভাবে করে আমরা কি করব? 5টা বাক্য, 5টি শব্দ পরপর ব্যবহার করে, আমরা 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করব। যেমন আছে কি আদরের ছায়া, তাহলে কিভাবে বড় হয়েছে? স্কুলে যাওয়ার পর তো বনফুল ছিঁড়ে বেনির সঙ্গে গেঁথে রাখে, কি ছিঁড়ে, এটা হতে পারে। জসিম মেয়ে ওদের কপালে চুমু দিয়ে বলে, তাহলে কে ওদের কপালে চুমু দেয়, ইত্যাদি, তাই না? তারপর খুশিতে হাততালি দেয়, কেন দেয় হাততালি, কোথায় ওদের, কে ওদের মা বাবা কেন উৎফুল্ল হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে, এই ধরনেরই। তাহলে এখানেই আজকে নিশ্চয়ই তোমাদের আজকের পাঠটা তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং পরীক্ষা এখান থেকে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে উত্তর দিতে পারবে। আশা করছি পরীক্ষায় তোমরা আরও অনেক ভালো করবে। তাহলে আজকের পাঠ আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।